আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দশম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে দক্ষিণ আমেরিকা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না। এ প্রসঙ্গে বলে রাখি, দক্ষিণ আমেরিকা এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এটা পার্ট 2 এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দশম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে দক্ষিণ আমেরিকা, এই অধ্যায়ের 101 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 25 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো লেখো। উত্তর লিখবে, দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো হলো 1. অক্ষাংশগত অবস্থান। এই পয়েন্টের আন্ডারে লিখবে, দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষরেখা আর প্রায় মাঝ বরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত। অক্ষাংশগত অবস্থানের হিসাবে মহাদেশটির 70% উষ্ণমণ্ডলে, 20% নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং 10% শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। 2 নং পয়েন্ট, সমুদ্র থেকে দূরত্ব। এই পয়েন্টের আন্ডারে লিখবে, মহাদেশটির উত্তরাংশ প্রশস্ত এবং দক্ষিণ অংশ অত্যন্ত সংকীর্ণ। মহাদেশের উত্তরে অভ্যন্তরভাগে সমুদ্রের প্রভাব পড়ে না। সমুদ্র থেকে দূরত্বের জন্য অনেক স্থানের জলবায়ু চরম ভাবাপন্ন। 3 নং পয়েন্ট, ভূমির উচ্চতা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না, তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে। আন্দিজ পর্বত, গায়ানা উচ্চভূমি ও ব্রাজিলের উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও উচ্চতার জন্য এখানকার উষ্ণতা সারা বছর কম থাকে। 4 নং পয়েন্ট, সমুদ্র স্রোত। এই পয়েন্টের আন্ডারে লিখবে, একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকের জলবায়ু উষ্ণ হয়, শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকের জলবায়ু শীতল হয়। 5 নং পয়েন্ট, বায়ু প্রবাহ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, এই মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে এই পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। 26 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? উত্তর লিখবে, উষ্ণমণ্ডলের অন্তর্গত। 27 দাগের প্রশ্ন, এই মহাদেশের কোন অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত? কোন অংশের জলবায়ু সমভাবাপন্ন? উত্তর লিখবে, দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত। দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশে সমুদ্রের প্রভাবে জলবায়ু সমভাবাপন্ন থাকে। 28 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুতে ভূমির উচ্চতার কি প্রভাব আছে? উত্তর লিখবে, দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত, গায়ানা উচ্চভূমি ও ব্রাজিলের উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও অত্যধিক উচ্চতার জন্য উষ্ণতা সারা বছর কম থাকে। 29 দাগের প্রশ্ন, সমুদ্র স্রোত কিভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করে? উত্তর লিখবে, একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকের জলবায়ু উষ্ণ হয়, শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকের জলবায়ু শীতল হয়। 30 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? উত্তর লিখবে, দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের অনুবাত ঢালে অর্থাৎ আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু ওই বায়ু যখন মহাদেশের পশ্চিম প্রান্তে উপস্থিত হয় তখন দীর্ঘ পথ স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করার ফলে তাতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও বৃষ্টিপাতের অভাবে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়েছে।
পাঠ্য বইয়ের 102 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 31 দাগের প্রশ্ন, গোধূলি অঞ্চল বা রিজিয়ন অফ টুইলাইট কাকে বলে? উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার চিরহরিত অরণ্য বা সেলভা অরণ্যে রোজ উড, আয়রন উড, ব্রাজিল নাট, বাঁশ ঘন সন্নিবিষ্টভাবে জন্মায় বলে কোথাও কোথাও সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এই কারণে ওই স্থান গোধূলি অঞ্চল বা রিজিয়ন অফ টুইলাইট নামে পরিচিত। তোমাদের পাঠ্য বইয়ের 102 নং পৃষ্ঠায় দেখবে পুরো পৃষ্ঠা জুড়ে একটা ছক রয়েছে যেখানে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি, সেই সমস্ত জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের অবস্থান, জলবায়ুর বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য এগুলো দেওয়া রয়েছে। পাঠ্য বই খুঁটিয়ে এখান থেকে মনোযোগ সহকারে পড়বে, এগুলো পরীক্ষায় আসতে পারে। জলবায়ুর বৈশিষ্ট্যগুলো, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো এগুলো পরীক্ষায় আসতে পারে, এগুলো পাঠ্য বই থেকে দেখে পড়ে নেবে। এবারে পাঠ্য বইয়ের 104 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 32 দাগের প্রশ্ন, পৃথিবীর ফুসফুস কাকে বলে? উত্তর লিখবে সেলভা অরণ্যকে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কেন সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে, সেক্ষেত্রে উত্তর লিখবে পৃথিবীর মোট 20% অক্সিজেনের যোগান দেয় বলে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। 33 দাগের প্রশ্ন, টিকা লেখো সেলভা অরণ্য, বা এভাবে আসতে পারে সেলভা চিরহরিত বৃক্ষের বনভূমি। উত্তর লিখবে অবস্থান, পয়েন্ট করবে নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়েই এই অরণ্য দেখা যায়। ব্রাজিলের 60%, পেরুর 13%, কলম্বিয়ার 10% এবং ভেনেজুয়েলা, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানার অংশ জুড়ে সেলভা অরণ্য অবস্থিত। পয়েন্ট করবে বৈশিষ্ট্য, এর আন্ডারে লিখবে 1, এই অরণ্যে পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির 10% বসবাস। সেলভা অরণ্যে ঘন চিরহরিত গাছের বনভূমির সৃষ্টি হয়েছে বলে এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে কাকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে। 3 নং পয়েন্ট, সেলভা অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। 4 নং পয়েন্ট, এই অরণ্যের গাছগুলোর পাতা বড় ও শক্ত। 5, এই অরণ্যের গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না। 6, 2.5 লক্ষ পতঙ্গ এবং 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির আবাসস্থল এই অরণ্য। 7, সূর্যের আলো পৌঁছতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতসেঁতে প্রকৃতির। 34 দাগের প্রশ্ন, সেলভা অরণ্যে কি কি জীবজন্তু দেখা যায়? উত্তর লিখবে সেলভা অরণ্যে বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, ট্যানান্টুলা মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাঁদুড়, জোঁক প্রভৃতি জীবজন্তু দেখা যায়। এছাড়া এই অঞ্চলের নদীতে মাংসাশী পিরানহা মাছ, কুমির দেখা যায়। পাঠ্য বইয়ের 105 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 35 দাগের প্রশ্ন, পম্পাস শব্দটি কি শব্দ, এর অর্থ কি? উত্তর লিখবে পম্পাস শব্দটি স্পেনীয় শব্দ, এর অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। 36 দাগের প্রশ্ন, পম্পাস তৃণভূমি কাকে বলে? উত্তর লিখবে আর্জেন্টিনা ও উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত অনেকটা আধখানা চাঁদের মতো আকৃতির বিস্তীর্ণ তৃণভূমিকে পম্পাস তৃণভূমি বলে। 37 দাগের প্রশ্ন, পম্পাস তৃণভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও নদী সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে পম্পাস তৃণভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও নদী সম্পর্কে জানা যায়। পয়েন্ট করবে ভূপ্রকৃতি, এর আন্ডারে লিখবে 1, পম্পাস তৃণভূমি অঞ্চল নদীবাহিত পলি মৃত্তিকা এবং বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দিয়ে গঠিত। 2, এই অঞ্চল সমভূমি হলেও কোথাও কোথাও ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায়। 3, সমগ্র পম্পাস অঞ্চল পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু। পয়েন্ট করবে নদী, এই পয়েন্টের আন্ডারে লিখবে 1, পারানা ও প্যারাগুয়ে পম্পাস অঞ্চলের প্রধান দুটি নদী। 2, পারানা ও প্যারাগুয়ে নদী আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্স শহরের কাছে উরুগুয়ের সাথে মিলিত হয়ে লা প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে পড়েছে। 38 দাগের প্রশ্ন, পম্পাস অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে
প্রথম পয়েন্ট করবে জলবায়ু, এই পয়েন্টের আন্ডারে লিখবে পম্পাস অঞ্চল সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এখানকার জলবায়ু বেশ আরামদায়ক। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন গড় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম। পম্পাস অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম পাম্পেরো, এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। পয়েন্ট করবে স্বাভাবিক উদ্ভিদ, এই পয়েন্টের আন্ডারে লিখবে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে তৃণভূমি সৃষ্টি হয়েছে, তবে পূর্ব দিকে বৃষ্টিপাত তুলনায় বেশি হওয়ার জন্য তৃণভূমির মাঝে কোথাও কোথাও পপলার, ইউক্যালিপটাস গাছ দেখা যায়। বর্তমানে এই তৃণভূমি অঞ্চলের অধিকাংশই পরিবহন ও কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে। পাঠ্য বইয়ের 106 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 39 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে বলে? উত্তর লিখবে পম্পাস অঞ্চলকে। 40 দাগের প্রশ্ন, মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন অঞ্চল? উত্তর লিখবে পম্পাস অঞ্চল বা আর্জেন্টিনা। 41 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। পম্পাস অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে জানা যায়: 1. এখানকার নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা, পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল। 2. এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম, এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসলের নাম কি? তোমরা লিখবে গম। 3. গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। 4. অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি হয়। 42 দাগের প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশের নাম কি? উত্তর লিখবে আর্জেন্টিনা। 43 দাগের প্রশ্ন, স্টেনশিয়া কাকে বলে? উত্তর লিখবে পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে স্টেনশিয়া বলে। 44 দাগের প্রশ্ন, পম্পাস অঞ্চলের কোন অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত? উত্তর লিখবে কর্ডোবা অঞ্চল। 45 দাগের প্রশ্ন, পম্পাস অঞ্চলের পশুপালন সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী। এখানকার পশুপালন সম্পর্কে জানা যায়: 1. পম্পাস অঞ্চলের অধিবাসীরা প্রধানত মাংস এবং দুধের জন্য পশুপালন করে। 2. এই অঞ্চলের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে গবাদি পশু ও দক্ষিণ পশ্চিমে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয়। 3. এখানে প্রধানত দুগ্ধ প্রদানকারী গরু প্রতিপালন করা হয়। 4. বুয়েন্স এয়ার্স প্রদেশের দক্ষিণ পূর্ব অংশই পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র, এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। 5. আর্জেন্টিনার প্রায় 40% ভেড়া বুয়েন্স এয়ার্স প্রদেশে পালন করা হয়, এটাও শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। 6. পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গোমাংস, মাখন, পনির, চিজ, পশম, চামড়া, চর্বি বিদেশে রপ্তানি করা হয়। 46 দাগের প্রশ্ন, পম্পাস অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে পম্পাস অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে জানা যায়: 1. পম্পাস অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, এই জন্য এখানে বড় কোনো শিল্প গড়ে ওঠেনি। 2. এখানে পর্যাপ্ত পরিমাণে পশুজাত ও কৃষিজাত দ্রব্য পাওয়া যায়, এগুলিকে ভিত্তি করে এখানে খাদ্য প্রক্রিয়াকরণ ও অন্যান্য শিল্প গড়ে উঠেছে। 3. পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ, মাখন, পনির, ঘি, চিজ প্রভৃতি দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। 4. কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।